হ্যাঁ, আমি প্রথম থেকেই বলে দেবো যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা শুরু করব। তাহলে তোমাদেরও ছাত্রছাত্রীদেরও। ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি আজকের ক্লাস। স্পাইডার গেমিংটা কার রে? আচ্ছা দেখো, যে প্রশ্নটা দিয়েছে প্রথমে 35.5 গ্রাম ক্লোরিনে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। ঠিক না ভুল? ঠিক আছে, তাহলে উত্তরটা হবে তোমার ভুল। ঠিক আছে, কারণ 35.5 গ্রাম ক্লোরিন বলতে তোমার হাফ মোল ক্লোরিন বোঝায়। ঠিক আছে, ক্লোরিন মানে Cl2, তাহলে Cl2 মানে হচ্ছে তোমার কত, 71 গ্রাম। তাহলে 71 গ্রাম যদি হয় তবেই কিন্তু অণুর সংখ্যা হবে কত, 6.022 ইন্টু 10⁻23। তাহলে 35.5 গ্রামে কত হবে, তার অর্ধেক হবে। ঠিক আছে, তো ওইটা আমি করে দিচ্ছি, দেখে নাও। তাহলে 43, ওকে, 43টা আমি করে দিচ্ছি। দেখো কি বলছে, আগে ক্লোরিনটা চিন্তা করবে। ক্লোরিন মানে Cl2, সবসময় চিন্তা করবে এইটা, Cl ভাববে না, কেন কি ক্লোরিন দ্বিপরমাণু। ঠিক আছে, ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন সব দ্বিপরমাণু। এই চিন্তাটা মাথায় আসবে, কিন্তু তোমাদের না এই চিন্তাটা আসছে না, তার জন্যই তোমাদের সমস্যা হচ্ছে। তাহলে ক্লোরিনের আণবিক ভর, ঠিক আছে, কত হবে, 35.5কে 2 দিয়ে গুণ করবে, তাহলে হয়ে গেল তোমার কত, 71। এই যে 71 বেরোলো, এটাই হচ্ছে তোমার কি, ক্লোরিনের গ্রাম আণবিক ভর, বা 1 গ্রাম অণু বা 1 মোল। ক্লাস 9 থেকেই করে আসছো সমস্ত অঙ্কগুলো গো, কি অবস্থা তোমাদের। 1 গ্রাম অণু বা 1 মোল Cl2 বলতে এটাই বোঝায়, 71 গ্রাম Cl2। আবার ঠিক আছে, প্রত্যেকবার 9-এ আমি ভালো করে করিয়ে দিই, বুঝিয়ে দিই, তারপরেও ক্লাস 10-এ গিয়ে সমস্যা হয়, দিয়ে 11-এ গিয়ে আবার ওরে বাপরে বাবা, তাহলে ডাইরেক্ট 11-এ করানোই ভালো। তাহলে দেখো, তাহলে 11-এ অন্যান্য স্যাররা কি বলবে, যে মাধ্যমিকে যেখানে পড়তো ওখানে কিছুই শেখেনি। হ্যাঁ, যেমন আমাদের কলেজেও বলতো যে স্কুলের ল্যাবে প্র্যাকটিক্যালি কিছুই হয় না। এই যে কিন্তু স্কুলের ল্যাবে প্র্যাকটিক্যালি আমাদের সময় আমরা কিন্তু অনেক শিখে গেছি, কলেজের স্যাররা বলতো কিছুই শেখেনি। এই হচ্ছে অবস্থা। তাহলে দেখো, তাহলে আবার 1 গ্রাম অণু বা এই করতেই তো আমার সময়টা নষ্ট হবে। 1 মোল Cl2 বলতে কত সংখ্যক বোঝায়, অণু 6.022 ইন্টু 10⁻23। এতটি Cl2 অণু, যেহেতু Cl2 র কথা বলেছে। ঠিক আছে, হলো, তার মানে আমরা বলতে পারি যে 71 গ্রাম Cl2, ঠিক আছে, Cl2 এর অর্থাৎ ক্লোরিনের অণুর সংখ্যা হচ্ছে কত, অ্যাভোগাড্রো সংখ্যা, মানে 6.022 ইন্টু 10⁻23। তাহলে 35.5 গ্রাম Cl2 এর অণুর সংখ্যা কত হবে, তোমার 6.022 ইন্টু 10⁻23কে 71 দিয়ে ভাগ করে 35.5 দিয়ে গুণ করব, দিয়ে এখানে 2 আসবে, 2 দিয়ে কাটাকাটি হবে, 3.011। তো আলটিমেটলি উত্তর আসবে 3.011 ইন্টু 10⁻23। দিস ওয়ান ইজ অ্যান্সার। কিন্তু প্রশ্নতে কি চেয়েছে, প্রশ্নতে চেয়েছে 35.5 গ্রাম ক্লোরিনের অণু সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। ঠিক না ভুল? তাহলে উত্তর হবে কি, ভুল, নিশ্চয় ঠিক নয়। 2000 কততে এসেছিল, 6। ঠিক আছে, এবার চলে আসো, প্রশ্ন নম্বর হচ্ছে তোমাদের 44। তাহলে উত্তর হবে কি, ভুল। তাহলে আমি এখানে লিখে রাখছি, যে প্রশ্নটা দিয়েছিল তার উত্তর হচ্ছে ভুল, এইটা হচ্ছে কারেক্ট হয়েছে, এটা কারেক্ট। তাহলে কোশ্চেনটা ভুল দিয়েছে, তো ওখানে ভুল লিখবে। এবার 44-এ চলে আসো। 44-এ দেখো কি বলেছে,
1 মিলিমোল CO2 এর কত সংখ্যক অণু আছে। তা অরিত আর মেহফুজ এটা ঠিক করেছে, শুধু একটা লাইনে গিয়ে ওরা ভুল করেছে। ঠিক আছে, তার মানে এখানে 1 মোল বলেছে CO2, তাহলে আমরা 1 মোল CO2 বলবো। ঠিক আছে, 1 মোল CO2, তাহলে 1 মোল, এ দেখো 1 মোল CO2 হয়েছে। তাহলে 1 মোল CO2 তে অণু সংখ্যা কত হবে, কত অণু আছে, ওই অ্যাভোগাড্রো সংখ্যা। এতে আবার এতে এই জিনিসটা না করার কিছু নেই, 6.022 ইন্টু 10⁻23। অতএব এখানে তোমাকে আলাদা করে মিলিমোলকে লেখার দরকার নেই, 1 মিলিমোল, ঠিক আছে, CO2 তে অণুর সংখ্যা। তো 1 মিলিমোল মানে কি 10⁻³ তার মানে 6.022 কে 10⁻23 ইন্টু 10⁻³ দিয়ে গুণ করতে হবে। কেন? কারণ হচ্ছে আমরা জানি, ভালো করে দেখো, যে 1 মিলিমোল মানে হচ্ছে 10⁻³ মোল। ঠিক আছে, তো যেহেতু 1 মিলিমোল হচ্ছে 10⁻³ এটা 3, হ্যাঁ 10⁻, তো যেহেতু 10⁻³ মোল, তাই তোমার উত্তর হবে কত, 6.022 ইন্টু 10⁻23 কে 10⁻³ দিয়ে গুণ করলে আলটিমেটলি উত্তর হবে কত, 6.022 ইন্টু 10⁻20। এইটা আলটিমেটলি উত্তর। ঠিক আছে, এটা পারা উচিত ছিল তোমাদের। এরপরে চলে আসো, কেন যে তোমার চেষ্টা করছো না, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকো কিন্তু অঙ্কগুলো চেষ্টা করো না। 45 দেখো কি বলেছে, 1 মোল হিলিয়াম পরমাণুর এসটিপিতে আয়তন। হিলিয়াম হচ্ছে জানো এক পরমাণু, মনে করো দেখো আগের দিন বা তার আগের দিন হয়তো বলেছিলাম, তো এক পরমাণু অণু। তো এখানে উত্তর একদম সিম্পল, ঘুরিয়ে দিয়েছে শুধু প্রশ্ন, কি বলতো, অণুর জায়গায় পরমাণু বসিয়ে দিয়েছে। আয়তন হবে কত এসটিপিতে, তার আয়তন হবে তোমার 22.4 লিটার। তাহলে আমি যদি উত্তর লিখি, তাহলে তোমাদের যেহেতু ঘুরিয়ে দিয়েছে, তাও তোমাদের বোঝা উচিত ছিল যে হিলিয়াম হচ্ছে এক পরমাণু, তাই 1 মোল হিলিয়াম পরমাণু মানেই হচ্ছে 1 মোল হিলিয়াম অণু। ঠিক আছে, একটা পরমাণু নিয়ে একটা অণু, কিন্তু বারবার বলে দিচ্ছি হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাসগুলো সবই এক পরমাণু, মানে তার একটা পরমাণু মানে একটা অণু। কিন্তু এটা আমি ওই এক পরমাণুকের অণুসংখ্যা, দ্বিপরমাণুকের অণুসংখ্যা বার করার সময় করিয়েছিলাম, বাট তবুও তোমরা স্কিপ করে গেলে, পারলে না। এক হিলিয়াম পরমাণুর, ঠিক আছে, এসটিপিতে আয়তন কি হবে, এসটিপিতে আয়তন সিম্পল অ্যান্সার 22.4 লিটার হবে। এই যে পরমাণুর জায়গায় অণু থাকলে হয়তো তোমরা 22.4 লিটার লিখে দিতে, কিন্তু পরীক্ষক প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে যাতে বোঝার জন্য যে তোমরা জিনিসটাকে ঠিক মতো করে বুঝলে কিনা। বাট এই যে তোমরা বুঝেও একবার পড়েও তোমরা বুঝো না। তো এই হিলিয়াম পরমাণু যেহেতু পারমাণবিকতা হচ্ছে 1, ঠিক আছে, তো পারমাণবিকতা যেহেতু 1, তাই হিলিয়াম পরমাণুকে আমরা কি লিখতে পারি, হিলিয়াম অণু লিখতে পারি। এই চিন্তাটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই চিন্তা তোমরা মাথায় রাখো না বলে তোমাদের হয় না। ঠিক আছে, এবার 46 তোমাদের দিয়েছিলাম 47। তো 47-এ কি বলেছে, সামনাসামনি যখন পড়াবো না এত সুন্দর করে কিন্তু লেখাও না, ভাট ভাট করে পড়াবো। ঠিক আছে, তাহলে 47-এ তুমি দেখো কি বলেছে, যে 1 গ্রাম সংকেত ভর সোডিয়াম ক্লোরাইডে মোট তোমার আয়নের সংখ্যা কত। তাহলে 1 গ্রাম সংকেত ভর সোডিয়াম ক্লোরাইডে মোট আয়নের সংখ্যা। তাহলে দেখো এই অঙ্কটাও খুব সহজ, এটাও মনে হয় তোমাদের উদাহরণ থেকে বলে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তাও তোমরা চেষ্টা করলে না, তাহলে উদাহরণ থেকে করলে বুঝতে পারতে তোমরা। 1 গ্রাম সংকেত ভর, ঠিক আছে, 1 গ্রাম সংকেত ভর, ভর মানে তুমি ভরের দিকে চিন্তা করো, যে ভর মানে ভর বলছে কি ব্যাপার, সোডিয়াম ক্লোরাইড, এই তো বলেছে। 1 গ্রাম সংকেত মানে 1 মোল বোঝায়। তাহলে NaCl কে যদি আমি ভাঙি, উভমুখী চিহ্ন দিয়ে ভাঙছি, তাহলে একটা Na প্লাস আয়ন
আর একটা Cl মাইনাস আয়ন। এইভাবে আমরা চিন্তা করব। তার মানে একটা NaCl মানে 1 মোল, মানে 1 গ্রাম সংকেত বোঝাচ্ছে এটা, হ্যাঁ? তার Na প্লাস মানে কত হচ্ছে? 1 মোল। Cl মাইনাস কত? 1 মোল। এই যে 1 গ্রাম সংকেত ভরটা বলছে NaCl, এটা চিন্তা করতে হবে এই 1 মোলই বলছে। ঠিক আছে? এটাকে মাথায় রাখতে হবে। এবং সেই 1 মোল NaCl থেকে দেখো 1 মোল Na প্লাস আর তার সঙ্গে 1 মোল Cl মাইনাস উৎপন্ন হচ্ছে। ঠিক আছে? এই দেখো। হলো? তাহলে 1 মোল NaCl থেকে 1 মোল Na প্লাস আর 1 মোল Cl মাইনাস, তাহলে 1 মোল মানে কত? অ্যাভোগাড্রো সংখ্যক। এই যে এখানে যদি বসাই 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তাহলে Na প্লাস এর ক্ষেত্রেও কি হবে? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইকুয়াল টু দিয়ে বসাচ্ছি। তাহলে Cl মাইনাস এর ক্ষেত্রে কি হবে? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এবার চেয়েছি কি যে 1 গ্রাম সংকেত ভর NaCl এ মোট আয়নের সংখ্যা কত? তাহলে মোট আয়নের সংখ্যা কত হবে? আমরা দেখতেই পাচ্ছি যে 1 মোল NaCl থেকে আমি অ্যাভোগাড্রো সংখ্যকটি Na প্লাস আর অ্যাভোগাড্রো সংখ্যকটি Cl মাইনাস আয়ন পাচ্ছি। তার মানে আমি যদি বলি যে 1 গ্রাম 1 মোল জায়গায় আমি যদি এইভাবে লিখি যে 1 গ্রাম, ঠিক আছে? দেখো 1 গ্রাম সংকেত ভর NaCl থেকে আমরা পাচ্ছি কি 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এত সংখ্যক, ঠিক আছে, Na প্লাস আয়ন। এবং এটা ক্লাস 9এও এরকম অঙ্ক দেওয়া আছে, করালাম আমি 9-এ, এই সেম টু সেম অঙ্ক। 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এত সংখ্যক Cl মাইনাস আয়ন। ঠিক আছে? তাহলে এত সংখ্যক 1 গ্রাম সংকেত ভর মানে 1 মোল। এখান থেকে আমি অ্যাভোগাড্রো সংখ্যক Na প্লাস এবং অ্যাভোগাড্রো সংখ্যক Cl মাইনাস আয়ন পাওয়া যায়। ঠিক আছে? পাওয়া যায়। এতটা যদি পাই তাহলে মোট আয়নের সংখ্যা কত হবে? তাহলে অতএব 1 গ্রাম, এগুলো তোমরা খাতায় লিখে নেবে, হ্যাঁ? আমি তোমাদের ছবি দিয়ে দেবো, এগুলো খাতায় নিয়ে লিখে নেবে। 1 গ্রাম সংকেত ভর NaCl মানে সোডিয়াম ক্লোরাইডে, ঠিক আছে? তাহলে NaCl এ মোট আয়নের সংখ্যা, ঠিক আছে? মোট আয়নের সংখ্যা কত হবে? যোগ করে দাও। 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, দুটোকে যোগ করা মানে কি? 2 দিয়ে গুণ করা। 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তোমাদের একদম বাচ্চাদের মতো আমি শেখাচ্ছি। ঠিক আছে? 2 ইন্টু 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তার মানে এই দুটোকে গুণ করব, অর্থাৎ 12.044 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এই হচ্ছে আমাদের উত্তর। হলো? এবার এটা NaCl দিয়েছে। এবার যদি ক্যালসিয়াম ক্লোরাইড দিত, ভালো করে দেখো, আর একটু তোমাদেরকে করিয়ে দিই ছোট্ট করে। ধরে নাও ক্যালসিয়াম ক্লোরাইড দিত CaCl2, তাহলে আমরা কি করতাম? Ca প্লাস 2 2Cl মাইনাস। তার মানে কি বুঝতে পারছো? 1 মোল CaCl2 মানে 1 গ্রাম সংকেত, এখান থেকে 1 মোল Ca প্লাস 2 আয়ন আর 2 মোল, এখানে সহগ 2 আছে, হ্যাঁ? এই দেখো, তো এটা 2 হয়ে যাবে, 2 মোল। হলো? তাহলে 1 মোল CaCl2 থেকে টোটাল কটা আয়ন পাচ্ছি? 3 মোল। এইভাবে করতে পারো, টোটাল আয়ন হচ্ছে 3 মোল। তো 3 মোল মানে কত? 3 ইন্টু 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এইভাবেও করতে পারো। আমি এইভাবে ভেঙে ভেঙে করলাম, তো এইভাবেও করতে পারো। টোটাল মোল সংখ্যা বার করে নিলে তাহলে টোটাল আয়ন সংখ্যাও বার করে নিতে পারো। 12.066 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এই দেখো, ভালো করে দেখে নাও। NaCl যখন দিয়েছে তখন NaCl এর মতো করেছি, আর যদি CaCl2 দেয় তাহলে এইভাবে আমরা করব। Al2O3 যদি দেয় তাহলে 2Al2O3 যদি দেয় তাহলে এটা মুখেই বলে দিচ্ছি, তো Al2O3 কে ভাঙবে কি বলো তো? দুটো Al প্লাস 3 আয়ন আর প্লাস 3O2 মাইনাস আয়ন। তার মানে একটা Al2O3 থেকে, ঠিক আছে, দুটো Al প্লাস 3 আয়ন পাচ্ছি, অর্থাৎ 2 মোল পাচ্ছি, আর 3 মোল তোমার O2 মাইনাস আয়ন পাচ্ছি।
তাহলে টোটাল আয়ন সংখ্যা, টোটাল মোল সংখ্যা কত হলো আয়নের? তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 2 আর অক্সিজেনের ক্ষেত্রে 3, 3 আর 2 যোগ করে 5 মোল। তাহলে টোটাল আয়নের সংখ্যা কত হবে? সেই 5-এর সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করে দেবো। বুঝতে পেরেছো তো? আরেকটা হলে সেটাকেও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, সময় যখন যাচ্ছি তো তখন তো যাই হোক তোমাদেরকে বুঝিয়ে দেওয়াটাই আমার কর্তব্য। L2O3 র কথা বলছি, এই দেখো। তো এটাকে যদি আমি উভয়মুখী চিহ্ন দিই, উত্তরটা যেহেতু হয়ে গেছে আমি দাগ দিয়ে আলাদা করে দিচ্ছি। তাহলে এখানে তুমি কি লিখবে? 2Al+3 আর 3O2-, এই দেখো। তাহলে এখানে নিচে হবে 1 মোল, হলো? তারপরে দেখো এর নিচে হবে 2 মোল, এই যে সহগ আছে 2, এখানে হবে 3 মোল। টোটাল আয়ন সংখ্যা কত হলো? দুটো মিলিয়ে কত হলো? এই তো যোগ করতে পারবে, 5 মোল হবে আয়ন সংখ্যা। আয়নের সংখ্যা বলছি 5 মোল। তাহলে তাহলে সেটাকে মানে 5 মোল হবে, তো সেটাকে যদি সংখ্যায় বার করতে দেয় তাহলে 5 × 6.022 × 10⁻23 করে দেবে। গুণ আর করছি না, কেন কি আবার গুণ করলে এখানে চেঞ্জেস আসবে। 5 আর এই 5-এর সঙ্গে 6.022 গুণ করবে, এই যে আসবে। বুঝতে পেরেছো তো? এইভাবে কিন্তু মাথা খাটিয়ে করতে হবে। তোমাদের সহজটা দিয়েছে তাই তুমি দিবে, করতে পারলে না। এবার যদি এইগুলো দিত, এইটা লিখে দিত 1 গ্রাম সংকেত অ্যালুমিনিয়াম অক্সাইড, বা এটাই দিয়ে দিত 1 গ্রাম সংকেত ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে কিভাবে করতে? এইগুলো তোমাদের শিখতে হবে, তবে তো তোমরা বড় বড় পরীক্ষা পাস করে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়াররা তো বেকারই হয়, তো ডাক্তারই হবে বা টেকনিশিয়ান হবে। ঠিক আছে? তাহলে তোমাদের তো বড় বড় ওষুধের নাম হ্যান ত্যান সব মুখস্থ করতে হবে। তো তো যাই হোক, তারপরে দেখো এটাও আমাকে করে দিতে হচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই। তারপরে দেখো 48-এ কি বলেছে? 48-এর প্রথম প্রশ্ন বলেছে 0.5 মোল SO2-তে কতগুলি অক্সিজেন পরমাণু আছে। তো যখনই এরকম যৌগ দিয়ে দেবে না, তো প্রথম কাজ যেটা করতে হয় সেটা হচ্ছে তোমাদের প্রথমেই অনুসংখ্যা বার করতে হবে। ঠিক আছে? তো কটা SO2 অণু আছে, তারপরে তোমাকে বলতে হবে যে একটা SO2-র মধ্যে দুটো অক্সিজেন পরমাণু আছে, মানে একটা সালফার দুটো অক্সিজেন, তাহলে অত সংখ্যক অণুর মধ্যে কটা অক্সিজেন আছে। এটাও তোমাদের দেখবে করানো আছে, এখানেই কোথাও করানো আছে। ঠিক আছে? এই এই যে আয়ন ইলেকট্রন সংখ্যা, এই দেখো, এই যে অক্সিজেন পরমাণু সংখ্যা, এই যে এখানে কিছু জায়গা করানো আছে। তোমরা একটু মনোযোগ দিয়ে করছো না, মিলিমোল দিয়েও করে দেওয়া আছে, আর আমাকে বেকার বেকার খাটাচ্ছ। বুঝতে পেরেছ? এগুলো তোমাদের করতে হবে। তোমরা যত তাড়াতাড়ি এগুলো করতে পারবে তত কিন্তু আমি এগিয়ে যেতে পারবো, নাহলে পরের দিকে তোমরাই বলবে স্যার সিলেবাস শেষ হলো না, শেষ করুন, তাড়াতাড়ি করুন। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর নাহলে অন্ধের মতো প্রফেশনালের মতো কাট করে সব করে দিয়ে এগিয়ে যেতে হবে আমাকে, তোমাদের উপর ছাড়লে হবে না, যা পরিস্থিতি দেখছি আমি। তো 1 নম্বর দেখো কি দিয়েছে? 0.5 মোল। তাহলে 0.5 মোলে কটা অক্সিজেন সালফার ডাইঅক্সাইড অণু থাকবে? মনে রাখবে, এরকম যদি মোল সংখ্যা দেওয়া থাকে আমি আর ভেঙে লিখবো না, ডাইরেক্ট লিখবো। তাহলে 0.5 মোল SO2-তে অণুর সংখ্যা, ঠিক আছে, অণুর সংখ্যা বার করবে যখনই এরকম মোল দিয়ে দেবে। ঠিক আছে? তো অণু সংখ্যা বার করার সময় সেই মোল সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দেবে। ঠিক আছে? ডাইরেক্ট করে দেবে গুণ। কেন ডাইরেক্ট করব? কেন কি 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। তাহলে 0.5 হোক বা 2 হোক, 3 হোক, 4 হোক, 1-এর 4 হোক, তো সব কটাকেই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.5 মানে অর্ধেক, অর্থাৎ 3.011 × 10⁻23 আসবে। তাহলে সালফার ডাইঅক্সাইডের অণু বেরিয়ে গেল। এবার আমরা কি জানি দেখো, একটা SO2 অণুতে, এটাও লেখার দরকার নেই, ডাইরেক্ট করা উচিত। দেখবে সংকেত যদি দেখো, তাহলে একটা সালফার পরমাণু আছে, আমি ওভারঅল করে দিচ্ছি, আর দুটি অক্সিজেন পরমাণু আছে, হয়েছে, পরমাণু আছে। এবার দেখো প্রশ্নতে টোটাল পরমাণু চাইনি। যদি টোটাল পরমাণু চাইতো তাহলে দুটোকে যোগ করে দিতাম, 1 আর 2 3, তাহলে এত মোলে কটা কটা পরমাণু আছে, তাহলে 3-এর সঙ্গে এই অ্যাভোগাড্রোটা গুণ হয়ে যেত। এই দেখো 3.011 × 10⁻23 গুণ হয়ে টোটাল পরমাণু যদি চাইতো। আর যদি শুধু সালফার পরমাণু চাইতো, তাহলে একটা SO2 অণুতে একটা সালফার পরমাণু আছে,
তার মানে 0.5 মোল SO2 তে কটা সালফার পরমাণু আছে, যেটা 3.011 ইন্টু 10⁻23 বেরোলো, ওই সংখ্যাটাই হতো। কারণ কি, তোমার একটাতে যদি একটা পরমাণু থাকে তাহলে এত সংখ্যক অণুতে কটা পরমাণু থাকবে সেটাই হবে, কিন্তু চেয়েছে অক্সিজেন, তার মানে অক্সিজেনের ক্ষেত্রে কি হবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমরা 0.5 মোল বলতে এখানে 0.5 মোল সালফার ডাইঅক্সাইড যেটা বলেছে, এর অণু সংখ্যা হচ্ছে কত, 3.0, এটা আমরা বার করেছি। তো এটা লেখা মানে এটাকেই বোঝানো, বোঝা হলো তো। তাহলে আমরা কি লিখতে পারি, যে 0.5 মোল, ঠিক আছে, SO2 তে, ঠিক আছে, উপস্থিত, একটু ভালো ভাষায় লিখলাম, অক্সিজেন পরমাণু সংখ্যা, নিজের মতো করে লিখছি। অক্সিজেন কটা অক্সিজেন পরমাণু আছে জিজ্ঞেস করেছে, অক্সিজেন পরমাণু সংখ্যা কত হবে, তোমার একটা সালফার ডাইঅক্সাইডে দুটি অক্সিজেন পরমাণু, তো 2 ইন্টু 3.011 ইন্টু 10⁻23, মানে দ্বিগুণ হয়ে যাবে, মানে অ্যাভোগাড্রো সংখ্যার মতো হয়ে যাবে, 6.022 ইন্টু 10⁻23। আমাদের একটু বেকার খাটিয়ে দিল, কিন্তু সেই খাটনির আমাদের দাম আমরা পাবো পরবর্তীকালে, যখন আমরা কম্পিটিটিভ পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক দেবো, তখন আমরা এর দামটা পাবো, এখন এই দামটা বুঝতে পারবে না। এবার নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি চেয়েছে। 2 নম্বর প্রশ্ন চেয়েছে, দেখো 48-এর 2-তে বলছে যে যে কোনটিতে সবচেয়ে বেশি সংখ্যক অক্সিজেন পরমাণু আছে। হ্যাঁ, একটা বলেছে 1 গ্রাম অক্সিজেন পরমাণু, 1 গ্রাম O2 পরমাণু, O2 বলেছে, আর 1 গ্রাম ওজোন বলেছে, এখানে গ্রাম বলেছে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং কোশ্চেন দিয়েছে, এটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। তাহলে দেখো প্রথমে দিয়েছে কি, আমি যদি এ দিয়ে করি, 1.0 গ্রাম অক্সিজেন পরমাণু। এবার কোনটিতে বেশি সংখ্যক অক্সিজেন অণু আছে, তাহলে 1 গ্রাম অক্সিজেন পরমাণু। তাহলে অক্সিজেন পরমাণু যেহেতু বলেছে, তাহলে এখানে আমরা অণুর ব্যাপারটা আসবে না, ঠিক আছে, তাহলে 1 গ্রাম পরমাণু আসবে। এই দেখো 1 গ্রাম পরমাণু, ঠিক আছে। তাহলে 1 গ্রাম পরমাণু যদি অক্সিজেনের কথা বলা হয়, অক্সিজেন, তাহলে মানে হচ্ছে কত বলো তো, কত গ্রাম, হচ্ছে তোমার 16 গ্রাম অক্সিজেন। আর 16 গ্রাম অক্সিজেন মানেই হচ্ছে, বা 1 গ্রাম পরমাণু অক্সিজেন মানেই হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, এতটি অক্সিজেন পরমাণু, ঠিক আছে, এতটি অক্সিজেন পরমাণু। এতটা ছবি তুলতে পারবো কি জানি না, দেখে নাও, লেখার সময় মনে রাখবে। তাহলে আমরা কি লিখতে পারি, যে 16 গ্রাম অক্সিজেনে, ঠিক আছে, অক্সিজেনে হয়েছে পরমাণু সংখ্যা কত হবে, এগুলো তোমাদের বুদ্ধিটা বার করার জন্য দিয়েছে, জানো তো। 6.022 ইন্টু 10⁻23 কে 16 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তোমাদের পাশে যদি ক্যালকুলেটর থাকে তাহলে কাট করে উত্তরটা বার করো তো, কত হয়। 6.022 ইন্টু 10⁻23 করতে পারবে, ব্র্যাকেটে করে 16 দিয়ে ভাগ করতে হয়। আমার কাছে ক্যালকুলেটর ছিল, কিন্তু এখন এইভাবে তো আমি ক্যালকুলেট করতে পারবো না, ঠিক আছে। এবার আমি বলে দিতে পারি কিভাবে বার করতে হয়, ঠিক আছে। তোমাদের যদি ক্যালকুলেটর থাকে, তোমাদের যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে, যেটা ভাগ করে দেখো তো কত আসছে, ঠিক আছে। এই 10⁻, নেওয়া জানো তো নিশ্চয়ই, 10 লিখে 6.022 লিখবে, ইন্টু 10 লিখে এরকম একটা চিহ্ন আসবে ক্যালকুলেটারে, এই চিহ্নটা দেবে, এই চিহ্নতে ক্লিক করে 23 করবে, দিয়ে ওটাকে ব্র্যাকেটে নেবে, নিয়ে 16 দিয়ে ভাগ করবে, দিয়ে দেখো তো কত উত্তর আসছে। যদি ক্যালকুলেটর থাকে তাহলে করো। এবার নেক্সট দেখো, তোমাকে বলেছে 1.0 গ্রাম, ঠিক আছে, O2। এবার যখনই O2 বলেছে, তখনই তোমার ধরে নাও এখানে অণুর কথা বলেছে, তো তোমাকে অণু থেকে আগে অণু সংখ্যা বার করতে হবে, তারপরে পরমাণু সংখ্যা বার করতে হবে, ঠিক আছে। এবার এখানে তোমার আসবে, তোমার গ্রাম অণু আসবে, হয়েছে। তাহলে আমি যদি গ্রাম অণু করি, তাহলে 1 গ্রাম অণু,
ভেঙে ভেঙে করছি যাতে তোমরা বুঝতে পারো। O2 মানেই হচ্ছে তো কত, 16 × 32, 32 গ্রাম O2 মানে অক্সিজেন। এর মানেই হচ্ছে তোমার 6.022 ইন্টু 10⁻23 এতটি O2 অণু, যেহেতু O2 বলেছে। তাহলে 16 গ্রামে 32 গ্রামে, ঠিক আছে, তাহলে 32 গ্রাম অক্সিজেনে, আমি যদি অক্সিজেনে লিখি, ঠিক আছে, অণুর সংখ্যা, অক্সিজেনে অণুর সংখ্যা হবে কত, 6.022 ইন্টু 10⁻23। তাহলে 1 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা কত হবে, 6.022 ইন্টু 10⁻23 কে 32 দিয়ে ভাগ করব। এখনো শেষ হয়নি, পরমাণু সংখ্যা চেয়েছে। এবার আমরা কি জানি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 1 গ্রাম অক্সিজেনে, অর্থাৎ O2 তে, হ্যাঁ অক্সিজেন বলতে এখানে O2 তে, হ্যাঁ O2 তে পরমাণু সংখ্যা কত হবে, পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা যখনই বার করবে তাহলে আমরা জানি যে একটা অক্সিজেন অণুতে 2টি অক্সিজেন পরমাণু আছে। তাহলে পরমাণু সংখ্যা বার করতে গেলে এই যে অণু সংখ্যাটা বেরোলো এর সঙ্গে 2 গুণ করে দেবে, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 এটাকে 32 দিয়ে ভাগ করবে, দিয়ে 2 দিয়ে গুণ করবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? হয়েছে? এবার 2 কে 32 কত হয়, 16 হয় নাকি রে? 16 আসবে মনে হয়। তার মানে দেখ আগের মতো করে হয়ে গেল, দেখ 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 16। তাহলে আমাদেরকে এত খাটিয়ে মাটিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এই হলো ব্যাপারটা। ঠিক আছে, এবার দেখ 3 নম্বর, দেখ এবার চেক করে নিবি। এবার 3 নম্বর দেখ কি বলেছে, যে 1.0 গ্রাম ওজোন বলেছে, ওজোন O3। তাহলে ওজনের ক্ষেত্রে নিশ্চয়ই 32 হবে না, তাহলে 1 গ্রাম অণু, তাকাও 1 গ্রাম অণু, অতএব 1 গ্রাম অণু যদি ওজনের কথা বলা হয় তাহলে কত গ্রাম ওজন হবে, তাহলে 16 কে 3 দিয়ে গুণ করতে হবে, মানে 48 গ্রাম ওজন, মানে O3 হলো 48 গ্রাম ওজন। আবার 1 গ্রাম অণু ওজন মানেই হচ্ছে কত, অ্যাভোগাড্রো সংখ্যক টি ওজন অণু, ওজন অণু, ঠিক আছে, অ্যাভোগাড্রো সংখ্যকটি ওজন অণু। তা আমরা বলতে পারি যে 48 গ্রাম ওজনে, ঠিক আছে, তোমার অণুর সংখ্যা, অণুর সংখ্যা কত হবে, অ্যাভোগাড্রো সংখ্যা হবে 6.022 ইন্টু 10⁻23। তাহলে 48 গ্রাম ওজনে যদি অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 হয়, তাহলে 1 গ্রামে কত হবে, 1 গ্রাম ওজনে অণুর সংখ্যা কত হবে, তাহলে 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, এটাকে আমি কি করব, 48 দিয়ে ভাগ করব। ঠিক আছে, ক্লিয়ার হলো? হয়েছে, তো এটাকে আমি 48 দিয়ে ভাগ করব। এবার তোমার পরমাণু চেয়েছে, তাহলে 1 গ্রাম ওজনে পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা কত হবে, 3 দিয়ে গুণ করব, 6.022 ইন্টু 10⁻23, 48 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করব। ঠিক আছে, তো 3 1 যা 3, 6 3 18, অর্থাৎ কি দাঁড়াচ্ছে তোমার 6.022 ইন্টু 10⁻23 বাই 16। হয়েছে? তাহলে সবার ক্ষেত্রে দেখো সমান সংখ্যকই কিন্তু পরমাণু আসছে। দেখো 1 গ্রাম অক্সিজেন পরমাণু মানেই হচ্ছে 1 গ্রাম পরমাণু, 16 গ্রাম, 16 গ্রাম এই জায়গাটাতে আমি মনে হয় ভুল করলাম, আমি এখানে 1 গ্রাম বার করা উচিত ছিল, দেখো ভুল করে দিলাম। 16 গ্রাম অক্সিজেনে পরমাণু সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, তাহলে 1 গ্রামে কত হবে, এবার ঠিক আছে 6.022 ইন্টু 10⁻23 বাই 16। এবার ঠিক আছে, ঠিক আছে, তাহলে এবার ভালো করে দেখে নাও,
1 গ্রাম অণু অক্সিজেন মানে 32 গ্রাম, তাহলে 32 গ্রামে অক্সিজেনের অণু সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে 1 গ্রাম অক্সিজেন অণু, হ্যাঁ, O2-তে, তাহলে অণু সংখ্যা বার করলে এবার একটা অণু মানেই হচ্ছে দুটি পরমাণু, এই যে 1O2 মানে কি 2O, সাইডে লিখে দিলাম 1O2 মানে 2O, তাহলে 1 গ্রাম অক্সিজেন O2-তে পরমাণুর সংখ্যা কি হবে, যে সংখ্যাটা বেরোলো সেটা দিয়ে আমাকে 2 দিয়ে কি করতে হবে, 2 গুণ করে দিতে হবে। এইভাবে ওজনের ক্ষেত্রেও বার করব, দিয়ে আমরা ট্যালি করে দেখব যে সবার ক্ষেত্রে কি আসছে, সমান সংখ্যক অক্সিজেন পরমাণু আসছে। হয়েছে? তো এইভাবেই করবে তোমরা, ঠিক আছে? এবার নেক্সট তোমাদের বাষ্প ঘনত্ব পড়িয়েছিলাম, এবার বাষ্প ঘনত্ব রিলেটেড কিছু অঙ্ক আছে যেটা আমি তোমাদেরকে করাবো, হ্যাঁ, নিজের মতো করে বাষ্প ঘনত্ব রিলেটেড অঙ্ক। এবার দেখো, প্রথমে দেখো এই যে প্রশ্নটা, এই গাণিতিক উদাহরণ থেকেই আমি কিন্তু অঙ্কগুলো করাবো, হ্যাঁ, এই বাষ্প ঘনত্ব কয়েকটা তো করাবোই, কেন কি তোমরা এগুলো দেখেও তোমরা পারছো না। তা আমি এখানে কিন্তু অনেক সুন্দর ভাষায় লেখা আছে, কিন্তু আমি এতটা ভাষা লিখবো না, আমি কিন্তু শর্টকাটে যাব যাতে তাড়াতাড়ি শেষ করতে পারি। এবার দেখো প্রথম প্রশ্ন দেখো দিয়েছে যে একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের 5 গুণ। তাহলে একটা গ্যাসীয় মৌলের কথা বলেছে যার বাষ্প ঘনত্ব অক্সিজেনের 5 গুণ। যদি মৌলটি ত্রিপরমাণুক হয় তাহলে মৌলটির পারমাণবিক ভর কত? তাহলে মানে ডিরেক্ট প্রশ্ন দেয়নি, তোমাদের ডিরেক্ট প্রশ্ন দেবেও না, তোমাদের কিন্তু এইভাবেই বুঝতে হবে যে কিভাবে করতে হবে জিনিসটা। তাহলে আমার কে কি পয়েন্ট দিয়েছে এখানে, অক্সিজেন, অক্সিজেনের 5 গুণ, অর্থাৎ অক্সিজেনের যে বাষ্প ঘনত্ব হবে তার 5 গুণ হবে তোমার ওই মৌলের বাষ্প ঘনত্ব, ঠিক আছে? তাহলে এখানে যদি আমাকে 1 নম্বর প্রশ্ন করতে হয়, তো প্রথমে আমাকে জানতে হবে যে অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত, ঠিক আছে? তাহলে আমরা ডাইরেক্ট করব, অক্সিজেনের বাষ্প ঘনত্ব মানে O2, তো O2 এর বাষ্প ঘনত্ব মানে কি ডি, ডি মানে কত m/2, শর্টে করছি তোমরা ওখান থেকে দেখে নেবে। এবার অক্সিজেনের ক্ষেত্রে আণবিক ভর কত 32, 32কে 2 দিয়ে ভাগ করবে, তাহলে কত আসবে 16, তো অক্সিজেনের বাষ্প ঘনত্ব চলে এলো 16। এবার প্রশ্ন অনুসারে বলেছে যে গ্যাসীয় মৌলের কথা বলেছে তার বাষ্প ঘনত্ব বলেছে অক্সিজেনের 5 গুণ, তাহলে গ্যাসীয় মৌলটির বাষ্প ঘনত্ব কি হবে, তাহলে গ্যাসটির, শর্টে করছি, বাষ্প ঘনত্ব কি হবে, ডি, গ্যাস লিখলে খুব ভালো হতো, ঠিক আছে? তো গ্যাসটির ডি অর্থাৎ বাষ্প ঘনত্ব কি হবে, 16কে 5 দিয়ে গুণ করবে, তো 16কে 5 দিয়ে গুণ করলে কত হবে, 80 আসবে। ক্লিয়ার হলো? এবার পারমাণবিক ভর বলেছে, তো এই যে বাষ্প ঘনত্ব বেরোলো এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে গ্যাসের কি বেরোবে, আণবিক ভর বেরোবে 2 × 80, তাহলে কত হচ্ছে 160, এই যেটা বেরোলো সেটা আণবিক ভর বেরোলো। এবার বলেছে গ্যাসটি হচ্ছে ত্রি-আণবিক, ঠিক আছে? যেহেতু গ্যাসটি ত্রি-আণবিক তাহলে গ্যাসটির মৌলটির পারমাণবিক ভর কত হবে, তাহলে মৌলটির অর্থাৎ ওই গ্যাসীয় মৌলটির পারমাণবিক ভর কত হবে, এই যে আণবিক ভর বেরোলো সেটাকে 3 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তো মোটামুটি এখানে যেটা দিয়েছে 53.33 আসবে কাটাকাটি করে। এবার তোমরা জিজ্ঞেস করবে যে পারমাণবিক ভর 3 কি করে এলো, কেন কি আণবিক অণু বলছে মানে ত্রিপরমাণু বলতে গ্যাসকে যদি আমি এক্স ধরে নিই, ঠিক আছে, গ্যাসকে যদি এক্স ধরে নিই x3 বলছে, তো x3 যদি হয় এবং এই গ্যাসের আণবিক ভর যদি a হয়, ঠিক আছে, তাহলে পারমাণবিক ভর কত হবে 3a, তো এই 3 এর মানই হচ্ছে তোমার কত 160, তাহলে পারমাণবিক ভর বার করতে গেলে কি হবে, ওই 160কে 3 দিয়ে ভাগ করতে হবে। তার মানে তোমরা মনে রাখবে যে কোনো মৌলের যদি এরকম ধরনের প্রশ্ন দেয় যে পারমাণবিক ভর বার করো এবং পারমাণবিকতা, এটা তো পারমাণবিকতা, ত্রিপরমাণুক মানে পারমাণবিকতা, তো মনে রাখবে পারমাণবিক ভর যদি বার করতে হয় তাহলে আণবিক ভরকে সবসময় ডিরেক্ট পারমাণবিক ভর পারমাণবিকতা দিয়ে ভাগ করে দেবে, ঠিক আছে? তো পারমাণবিকতা মানে যে কটা পরমাণু নিয়ে সেই অণুটা গঠিত হয়, তো এখানে যেহেতু ত্রিপরমাণু বলেছে তাই 160কে 3 দিয়ে ভাগ করে এই উত্তরটা চলে আসলো, ঠিক আছে? তো এই অঙ্কটা তোমরা ভালো করে বই থেকে দেখে নেবে। আমি চেষ্টা করছি যে যতটা আমরা এখান থেকে করব তত যেন সলিড ভাবে করি। এবার দেখ নেক্সট প্রশ্ন দেখ কি দিয়েছে, বলছে এসটিপিতে 100 ml গ্যাসের ভর হচ্ছে 0.144 গ্রাম, তাহলে ওর বাষ্প ঘনত্ব কত? তাহলে বাষ্প ঘনত্ব বার করতে গেলে আমাকে দুটো ভাবে আমরা বার করতে পারি। এক হচ্ছে ডিরেক্ট যে ফর্মুলাটা আমরা পড়েছি সেটা হচ্ছে যে কোনো সমচাপ উষ্ণতায় সম আয়তন
কোনো গ্যাসের ভর, ঠিক আছে, সমায়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ। অর্থাৎ ফর্মুলা হচ্ছে বাষ্প ঘনত্বের যে যদি এনটিপি বা এসটিপিতে করি, তাহলে এনটিপি এসটিপিতে আমরা যে আয়তনটা ধরবো সেই আয়তনের ভর বসাবো গ্যাসের, আর সেম আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভর বসাবো। ঠিক আছে, সেইভাবেও আমরা বাষ্প ঘনত্ব বার করতে পারি। আরেকটা কিভাবে বার করতে পারি, এখানে বলেছি 100 ml গ্যাসের ভর, তো সেটাকে আমরা 22,400 ml গ্যাসের ভর বার করতে পারি। তাহলে 22,400 ml যখন গ্যাসের ভর বার করব, সেটাই হয়ে যাবে তার আণবিক ভর। সেটাকে আবার কি করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের বাষ্প ঘনত্ব বেরিয়ে যাবে। তাহলে তোমাকে দেখো দুইভাবেই আমি করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে তোমাকে যদি বলে যেটা বলেছে সে অনুযায়ী যদি আমাকে বাষ্প ঘনত্ব বার করতে বলে, গ্যাসের বাষ্প ঘনত্ব, ঠিক আছে, যদি বার করতে বলে, তাহলে আমরা কি লিখব, 100 ml, ঠিক আছে, গ্যাসের ভর যেটা বললাম সেটাই লিখছি। দেখো 100 ml গ্যাসের ভর কত, 0.14। তাহলে তোমাকে নিচেতেও তোমাকে 100 ml হাইড্রোজেন গ্যাসের ভর বার করতে হবে এসটিপিতে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের 100 ml হাইড্রোজেনের গ্যাসের ভর বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা হাইড্রোজেনের কি করে বার করব, এই যে 22,400 ml হাইড্রোজেনের ভর হচ্ছে 2 গ্রাম। এক তোমার ml হলে কত হবে হাইড্রোজেনের ভর, 2কে তোমার 22,400 দিয়ে ভাগ করবে, ঠিক আছে, দিয়ে 100 ml বার করবে। শর্টকাট দেখাচ্ছি, হ্যাঁ, 100 ml হাইড্রোজেনের ভর করবে, তাহলে 2কে 22,400 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করবে, 100 কাটবে, 2কে 22 মানে 224 দিয়ে ভাগ করবে। তো ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর করে নেবে। আরেকটা করা যায়, বাষ্প ঘনত্ব আমরা বার করেছি হাইড্রোজেনের, সেটা হচ্ছে 1 লিটার হাইড্রোজেনের ভর হচ্ছে কত, 0.089, মানে 1 লিটার মানে কত, 1000 ml। ঠিক আছে, তো তার মানে 100 ml যদি হাইড্রোজেনের ভর বার করতে হয়, তাহলে 0.089কে 1000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করবো, তো কাটাকাটি গেল, তাহলে উত্তর আসবে কত, 0.0089 আসবে। তো এইভাবেও করতে পারো। হাইড্রোজেনের যে প্রমাণ ঘনত্ব আছে, তো এটা মুখস্থ করেছি আমরা, সেখান থেকেও বার করতে পারো। অর্থাৎ 0.0089 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। অর্থাৎ এই দুটোকে ভাগ করতে হবে। 0.144কে 0.089 দিয়ে যদি ভাগ করো, তাহলে বাষ্প ঘনত্ব বেরিয়ে আসবে। তো যেটা বেরোবে সেটাকে আমরা কি করবো বলো তো, 2 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, 2 দিয়ে গুণ করলে আণবিক ভর বেরিয়ে যাবে। তা তোমরা এই বুদ্ধিতেও করতে পারো, বা বই যেটা দিয়েছে, বই কি করেছে বলো তো, এই এসটিপিতে সঠিক করছি, দেখো এসটিপিতে আজকে মানে এই করতেই মানে দিন তামাম হয়ে যাবে। এসটিপিতে তাও তোমাদের সুবিধার জন্য আমি করে দিচ্ছি 100 ml, ঠিক আছে, 100 ml গ্যাসের ভর বলেছে, কি হলো রে বাবা, 100 ml, এ দেখো 100 ml গ্যাসের ভর কি বলেছে, 0.144 গ্রাম। তাহলে আমরা কি করবো বলতো, এসটিপিতে 22,400 ml এর ভর বার করবো। 0.144কে 100 দিয়ে ভাগ করে 22,400 দিয়ে গুণ করবো, এই যে কাটাকাটি করলাম, হলো। তাহলে 22কে 0.14 224কে 0.144 দিয়ে গুণ করবো, ক্যালকুলেটরে বসাবে, আমি তো দেখেই বলে দিচ্ছি 32.256 গ্রাম আসবে। এই যে মানটা আসলো, এই মানটাই হচ্ছে তোমার কি আণবিক ভর গ্যাসের, এম এম গ্যাসের আণবিক ভর 32.256। যখন আণবিক ভর লিখবে তখন গ্রাম বসাবে না। তাহলে বাষ্প ঘনত্ব কি হবে, তাহলে বাষ্প ঘনত্ব যখন গ্যাসের বার করতে বলবে ডি, তাহলে এই 32.256কে 2 দিয়ে ভাগ করবে, তাহলে দেখবে 16.128 এই মানটা আসবে। তাহলে তোমরা দুটো ভাবে করতে পারো, একটা বেসিক যেটা দেওয়া আছে এইটাকে কাজে লাগাতে পারো, মানে তোমাকে 100 ml হাইড্রোজেন গ্যাসের ভর বার করতে হবে। তো সেটা বার করার অনেকগুলো উপায় আছে। এক হচ্ছে প্রমাণ ঘনত্ব দিয়ে বার করতে পারো, এই যে দ্বিতীয় পদ্ধতিতে অ্যাপ্লাই করেছে, এই যে এই জায়গাটা এখান থেকে বার করতে পারো, বা এক হচ্ছে 22,400 ml দিয়ে বার করতে, যেটা তোমার বুদ্ধিতে আসে, আর না হলে এইভাবে বার করতে পারো। ঠিক আছে, তো তো একটা অঙ্ক তোমরা যখন ম্যাথামেটিক্স করো, তো ম্যাথামেটিক্স করার সময় একটা অঙ্ককে নানান ফর্মুলা দিয়ে করা যায় কিন্তু, হ্যাঁ, ঠিক একইভাবে আমাদের গ্যাস কেমিস্ট্রিতেও বা ফিজিক্সেও দেখবে বিভিন্ন অঙ্কগুলো, ঠিক আছে, নানান দুটো বেশ সব ম্যাক্সিমাম পদ্ধতিতে না হলেও 2-3টে পদ্ধতি, মোটামুটি দুটো পদ্ধতি তো করা যেতেই পারে। বোঝা গেল, তো সেই বুদ্ধিটা তোমাদের রাখতে হবে।
এবং সেই বুদ্ধিটা রাখার জন্য কিন্তু তোমাদের কিন্তু ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে কিন্তু। তো এই ক্লিয়ার কাট ধারণা থাকার পেছনে কারণ হচ্ছে তোমাদের পড়তে হবে, আর আমরা যে অঙ্কগুলো করে দিচ্ছি সেই অঙ্কগুলো বারবার ফলো করতে হবে, বারবার ফলো করে বারবার পড়তে হবে। ওই পাবজি গাবজি ফেসবুক ইনস্টা স্টোরি ফেসবুকে, তারপর হোয়াটসঅ্যাপে স্টেটাস, হ্যাঁ, তারপরে তোমরা তো তোমাদের মধ্যে তো আবার অনেকে আবার ইউটিউবার হয়ে গেছে, তো ইয়াং ইয়াং ইউটিউবার, মানে একবারেই কোটিপতি হয়ে যাবে। তো আবার তারা আবার ইউটিউবে ভিডিও ছাড়ছে, হ্যাঁ হ্যাঁ, আমি তো ভাই বাধ্য হয়ে ছাড়ছি। হ্যাঁ, তো তোমাদের এখন এই বয়সে নানান কাজ, কেউ আবার ঘুরতে চলে যাচ্ছে, তো এইগুলো করলে কিন্তু হবে না, একটু খাটতে হবে। বড় পরীক্ষা পাস করতে গেলে বাবু এখন থেকে খাটতে হবে, খাটতে পারলেই কিন্তু জীবনে কিছু অ্যাচিভ করতে পারবে, ঠিক আছে? এবার ধরে নাও ডাক্তারই হবে, তো ডাক্তার হতে গেলে তোমাকে বায়োলজি খুব ভালো করে পড়তে হবে, কেমিস্ট্রি খুব ভালো করে পড়তে হবে, এই দুটো, আর ফিজিক্স। এবার ফিজিক্স সবার খুব একটা ভালো হয় না, কারণ হচ্ছে কি বলতো, কেন কি সবাই ম্যাক্সিমাম জোর দেয় বায়োলজিতে এবং কেমিস্ট্রিতে। যাদের বায়োলজি এবং কেমিস্ট্রি যদি খুব ভালো হয়ে যায়, আর ফিজিক্স যদি মোটামুটি একটা জায়গায় যদি লিস্টেড হয়, তো তোমাকে ডাক্তার হতে কিন্তু কেউ আটকাতে পারবে না। তো এই জায়গাগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে, ঠিক আছে তো? এবার দেখো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, বলেছে এসটিপিতে 250 ml একটা গ্যাসের ভর বলে দিয়েছে, আবার এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের বাষ্প ঘনত্ব, এই গ্যাসের ঘনত্ব বলে দিয়েছে, বলছে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত। এবার দেখো এখানে কিন্তু আমরা এই আগের যে এই দ্বিতীয় যে ফর্মুলা আমরা করলাম না, এই ফর্মুলাতে আমরা করতে পারবো না অঙ্ক। কেন বলো তো, কেন কি এখানে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব বলে দিয়েছে, তার মানে এই ঘনত্ব যেটা দিয়েছে এটা অ্যাকচুয়ালি তার প্রমাণ ঘনত্ব, হ্যাঁ, এসটিপিতে 0.08987 এক্সটেন্ডেড করে দিয়েছে, তো এইটাকে কাজে লাগাতে হবে। তো এইটাকে কাজে লাগাতে যাওয়া মানেই হচ্ছে প্রথম ফর্মুলাটাকে ইউজ করতে হবে, ওই জন্য আমি এখানে করিয়ে দিলাম। তাহলে 3 নম্বর প্রশ্নতে যেটা দিয়েছে, একবার আমি রিডিং করছি, তোমরা দেখে নাও। এসটিপিতে 250 ml একটি গ্যাসের ভর হচ্ছে 0.7317 গ্রাম, যদি এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.08987 গ্রাম পার লিটার হয়, তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত, গ্যাসটির আণবিক ভর কত। বাষ্প ঘনত্ব বেরোলেই আণবিক ঘনত্ব বেরিয়ে যাবে, এই প্রথম ফর্মুলা থেকে করবো, কেন ওখানে হাইড্রোজেনের ঘনত্বকে কাজে লাগাতে হবে। এই দেখো এইখানে যেমন কাজে লাগিয়েছিলাম, এইভাবেই এটাকে করতে হবে। এবার এখানে যেহেতু করে দিয়েছে, আমার ক্যালকুলেট করতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে দেখো এসটিপিতে তোমার, এবার দেখো হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব বলে দিয়েছে, হ্যাঁ, যখনই ঘনত্ব মানে প্রমাণ ঘনত্ব, হ্যাঁ, এসটিপি বলেছে তো, আর ঘনত্ব বলেছে 0.089, এইটা এইটুকু মনে রাখবে, 87টা এক্সটেন্ড করে দিয়েছে গ্রাম লিটার, এটাই মানে প্রমাণ ঘনত্ব, হ্যাঁ, এটাই কিন্তু হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব, সংজ্ঞাতে দেখবে, খেয়াল করবে। তো এটা বলতে কি বোঝায়, 1 লিটারের ভর, তাই তো, এটা বলতে বোঝাচ্ছে 1 লিটার, অর্থাৎ 1 লিটার মানে হচ্ছে কত, 1000 ml। ml এ কেন নিয়ে যাচ্ছি, কেন প্রশ্নতে ml দেওয়া আছে, তাহলে 1 লিটার মানে 1000 ml হাইড্রোজেন গ্যাসের ভর, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে, আচ্ছা আগেরটাতে বলতে ভুলে গেলাম, এসটিপি লিখে দেওয়া উচিত ছিল ব্র্যাকেটে, 0.08987 এসটিপিতে, হ্যাঁ, হয়েছে। তাহলে 250 ml কেন করলাম, কেন কি আগের ক্ষেত্রে যেমন 100 ml গ্যাস ছিল, এবার যেমন দিয়েছে এসটিপিতে 250 ml, তাই আমি আমার এখানে 250 ml বার করছি, কেন কি সংজ্ঞাতে সেইটাই বলে দিয়েছে, সমচাপ সমউষ্ণতা মানে দুটো এসটিপিতে থাকবে, আর দুটোর আয়তন সমান থাকবে, দিয়ে দুটোর ভরকে অনুপাত করতে হবে। তাহলে হাইড্রোজেন গ্যাসের ভর কত হবে, তাহলে সেটার জন্য আমাকে কি করতে হবে, 0.08987কে 1000 দিয়ে ভাগ করবে, আর 250 দিয়ে গুণ করবে, 250 মানে হচ্ছে 4 যাবে, দিয়ে 4 দিয়ে ক্যালকুলেটারে করলে তো তোমাদের সব থেকে বেশি সুবিধা। তো আমি তো ক্যালকুলেটার হাতে নিয়ে নেই, আমি উত্তর দেখেই বসাবো, কেন কি তোমাদের তো ফর্মুলাটাই তোমাদের জানানো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে উত্তর আসবে কত, 0.0224, ঠিক আছে? তাহলে এবার গ্যাসের বাষ্প ঘনত্ব কি হবে, তাহলে গ্যাসের, ঠিক আছে, গ্যাসটির বা গ্যাসের বাষ্প ঘনত্ব, ভাবলাম শর্টকাটে লিখবো, তো তাও লং কাট হয়ে যাচ্ছে, তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব কি হবে, তাহলে ওই যে এসটিপিতে 250 ml গ্যাসের ভর, ঠিক আছে, বাই এসটিপিতে 250 ml হাইড্রোজেন গ্যাসের ভর, ঠিক আছে? এ দেখো, শোনো ভালো করে, তাহলে এবার দুটোর মান বসাবে। তো গ্যাসের ভর তো বলে দিয়েছে কত, 0.7317,
গ্রাম লিখবো না, কেন কি অনুপাত করছি। আর হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে কত বেরোলো, এই দেখো 0.0224 বেরিয়েছে, এই দেখো। এবার এটা ক্যালকুলেটারে বসাবে, কাটাকুটি করবে, দিয়ে এখানে যেটা দিয়েছে 32.66 আসবে। একটু চেক করে নেবে 32.66 আসছে কিনা। তাহলে গ্যাসের যদি বাষ্প ঘনত্ব বেরিয়ে যায়, তার আণবিক ভর বার করা খুবই সহজ। কি করব, 2 ইন্টু বাষ্প ঘনত্ব, 2 ইন্টু ডি, ঠিক আছে, গ্যাস, এই যে 2 ইন্টু ডি, অর্থাৎ 2 ইন্টু 32.66 গুণ করলে 65.32 এই মান আসবে, হয়ে গেল। তো এইগুলো তোমাদের কিন্তু করতে হবে, এইটা তোমাদের কিন্তু 9-এ 10-এ ছিল না, তোমাদের শুধু m ইকুয়াল টু 2d দিয়ে একটু ইজি প্রশ্নগুলো আসতো। আর বড় বড় স্কুলগুলো যখন টেস্ট পেপার করতে, তখন ওইখানে কিন্তু এইগুলো দেওয়া থাকতো। হ্যাঁ, তো এখন তোমাদের এগুলো করতে হবে। 4 নম্বর প্রশ্ন চলে আসো, দেখো 4 নম্বরে কি চেয়েছে, বলছে দেখো এসটিপিতে নাইট্রোজেন গ্যাসের পরিপ্রেক্ষিতে সালফারের বাষ্প ঘনত্ব বলে দিয়েছে, সালফার বাষ্পের আণবিক সংকেত নির্ণয় করো। তা আণবিক সংকেত নির্ণয় করা মানেই হচ্ছে আণবিক ভর বার করা, পারমাণবিকতা বার করা, ঠিক আছে। তো পারমাণবিকতা বার করলেই আমরা কিন্তু আণবিক সংকেত বার করতে পারবো, ঠিক আছে। তাহলে আমি আরেকবার পড়ছি, যে বলছে এসটিপিতে নাইট্রোজেন গ্যাসের পরিপ্রেক্ষিতে সালফার বাষ্পের বাষ্প ঘনত্ব। তাহলে নাইট্রোজেন গ্যাসের পরিপ্রেক্ষিতে, নাইট্রোজেনের সাপেক্ষে, ঠিক আছে, যদি বলে সালফারের বাষ্প ঘনত্ব, তাহলে সালফারের বাষ্পের বাষ্প ঘনত্ব বলেছে, ঠিক আছে। তো সালফারের বাষ্পের যদি বাষ্প ঘনত্ব হয়, তাহলে এর ফর্মুলা আমরা পড়েছি, কি পড়েছি, সালফারের আণবিক ভর বাই নাইট্রোজেনের আণবিক ভর। তাহলে উপরে আমরা কি লিখবো, সালফারের জায়গায় এস লিখছি না, কারণ কি সালফারের হচ্ছে বহুরূপতা অনেকগুলো হয়। আমি দেখো আগের ভিডিওতে বলেছিলাম সালফার S2 হতে পারে, S4 হতে পারে, S6 হতে পারে, S8 হতে পারে, তাই এখানে সালফারকে ভাষায় লিখেছে। তো সালফার বাষ্পের, ঠিক আছে, আণবিক ভর হয়েছে, আগের দিন যা পড়েছিলাম তারই অঙ্কগুলো করছি, বাই নাইট্রোজেনের আণবিক ভর। এইটা তোমাদের মনে রাখতে হবে, সালফারের বাষ্পের আণবিক ভর বাই নাইট্রোজেন আণবিক ভর বলেছিলাম। এর সাপেক্ষে বি এর বাষ্প ঘনত্ব মানে বি এর আণবিক ভর বাই এর আণবিক ভর যদি উল্টো দিত, অর্থাৎ সালফারের সাপেক্ষে, সালফার বাষ্পের সাপেক্ষে নাইট্রোজেনের যদি বাষ্প ঘনত্ব বলতো, তাহলে নাইট্রোজেনের আণবিক ভর হতো ওপরে, তারপরে নিচে হতো সালফারের। এবার সালফারের তো আণবিক ভর আমার জানা নেই, ঠিক আছে, কিন্তু নাইট্রোজেনের তো আণবিক ভর জানা আছে, এবং এর বাষ্প ঘনত্বের মানও বলে দিয়েছি 9.143। তাহলে আমার কাজ হচ্ছে কি বলতো, যে সালফার বাষ্পের আণবিক ভর বার করা। তাহলে সালফার, ঠিক আছে, বাষ্পের আণবিক ভর বার করা, এটা আমার কাজ। তো সালফার বাষ্পের আণবিক ভর বার করব আমরা, তাহলে কত হবে 9.143। নাইট্রোজেনের আণবিক ভর, এটাকে উপরে চলে যাবে, নাইট্রোজেনের আণবিক ভর কত, নাইট্রোজেন হচ্ছে 14, 14 দুগুণে 28, ডাইরেক্ট 28 দিয়ে গুণ করবো, তাহলে আসবে দেখো 256.004, এইরকম প্রায় মান আসবে, এটা হচ্ছে আণবিক ভর। আবার সালফারের তোমার পারমাণবিক ভর কত, এটা সবার জানা আছে, কত, 32। তাহলে এই যে পারমাণবিক ভর, মনে করে দেখো একটু আগেই আমরা ইয়ে করেছিলাম, পারমাণবিক ভর বার করার সময় আমরা কি করেছিলাম দেখো তো, আণবিক ভরকে পারমাণবিকতা দিয়ে ভাগ করেছিলাম। এবার উল্টোটা করব, অর্থাৎ পারমাণবিকতা বার করব। তাহলে পারমাণবিকতা বার করলে এইদিকে চলে আসবে, আর পারমাণবিক ভর নিচে চলে আসবে আণবিক ভরে, ঠিক আছে। তো তাহলে সালফার গ্যাসের তোমার পারমাণবিকতা যদি বার করতে বলা হয়, পারমাণবিকতা, ঠিক আছে, এই দেখো ভিডিওটা ইয়ে হয়ে গেল, দেখো পারমাণবিকতা, পারমাণবিকতা মানেই হচ্ছে পরমাণুর সংখ্যা। হ্যাঁ, সালফারের মধ্যে পরমাণুর সংখ্যা যদি বার, এটা মানেই পরমাণুর সংখ্যা একটা অণুর মধ্যে। তাহলে আমরা কি করব, 256.004কে 32 দিয়ে ভাগ করব, তো প্রায় দেখবে 8-এর কাছাকাছি আসবে মান, 8 আসবে। তাহলে আণবিক সংকেত কি হবে, তাহলে আণবিক সংকেত হবে তোমার এস হচ্ছে সালফার, S8 হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু দিতে পারে, তখন তোমাদের বুদ্ধি খাটিয়ে কিন্তু এগুলো করতে হবে, যে আমাকে প্রথমে সালফারের আণবিক ভর বার করতে হবে, কি করে বার করব, আমার এই তো লাইন দিয়ে দিয়েছে,
তো এই লাইনটাকে কাজে লাগিয়ে এইভাবে আমাকে নাইট্রোজেন আণবিক ভরটা আমার জানা আছে, তাহলে আমাকে তাহলে সালফার আণবিক ভর বার করতে গেলে এই যে বাষ্প ঘনত্বের মান বলে দিয়েছে সাপেক্ষে, তার সঙ্গে আমাকে নাইট্রোজেন আণবিক ভর গুণ করে দিতে হবে। তাহলে গুণ করলে আমি সালফার বাষ্পের আণবিক ভর পেয়ে যাব। এবার পারমাণবিক ভর তো আমার সালফারের জানা আছে, তাহলে সালফারের যদি পারমাণবিক ভর জানা থাকে, তাহলে আণবিক ভরকে যদি পারমাণবিক ভর দিয়ে ভাগ করি, তাহলে আমার পরমাণু সংখ্যা বা পারমাণবিকতা বেরিয়ে যাবে। আবার যদি উল্টোটা হয়, পারমাণবিক ভর বার করতে দেয়, তাহলে পারমাণবিক ভর বার করতে গেলে তোমাকে তখন আণবিক ভরকে পরমাণু সংখ্যা দিয়ে ভাগ করে দেবে, এই যে আগেরটা যেমন করেছিলাম। তো এইভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে কিন্তু অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? তো তো এই হচ্ছে একটা অঙ্ক। এবার দেখো আরেকটা অঙ্ক, দেখো কি দিয়েছে এখানে, দেখো দিয়েছে, দেখো 5 নম্বরের দিয়েছে যে, আচ্ছা এটা তোমরা নিজেরাই করবা, না করে দিচ্ছি, হ্যাঁ, তোমাদের তো ভরসা নাই, এটা মুখে বলে দিচ্ছি, দেখে নেবা। হ্যাঁ, 24 গ্রাম একটি কঠিন মৌলের সম্পূর্ণ দহনের জন্য এসটিপিতে 44.8 লিটার অক্সিজেনের প্রয়োজন। এটা ক্লাস 10-এর অঙ্ক, যে 24 গ্রাম একটি কঠিন মৌলের সম্পূর্ণ দহনের জন্য এসটিপিতে 44.8 লিটার অক্সিজেনের প্রয়োজন। দহনে উৎপন্ন গ্যাসীয় অক্সাইডটির আয়তন, মানে দহনের পর যে গ্যাসীয় অক্সাইডটা উৎপন্ন হলো তার আয়তন হচ্ছে এসটিপিতে 44.8 লিটার। বলছে গ্যাসীয় অক্সাইডটির কত গ্রাম উৎপন্ন হয়েছে। তা তোমাকে 24 গ্রাম কঠিন মৌল তো বলে দিয়েছে, এসটিপিতে 44.8 লিটার অক্সিজেন বলে দিয়েছে, তোমাকে এসটিপিতে 44.8 লিটার অক্সিজেনের ভর বার করতে হবে। তাহলে আমরা কি জানি বলো তো, এসটিপিতে 22.4 লিটার অক্সিজেনের ভর বলতে অক্সিজেন আণবিক ভর মানে 32টা, 44.8 লিটার মানে কি হবে, দ্বিগুণ হয়ে যাবে। 22.4-এর দ্বিগুণ, তাহলে 32কে 2 দিয়ে গুণ করবে, কত হবে 64। এই দেখো 64 এসছে। এবার মনে করে দেখো, আমরা পড়েছিলাম কি বলে, ভরের সংরক্ষণ সূত্র, ওখানে আমরা কি পড়েছিলাম যে বিক্রিয়কের মোট ভর ইকুয়াল টু বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। এবার এখানে বিক্রিয়ক বলতে কি কঠিন আর অক্সিজেন, তো কঠিনের ভর 24 আর অক্সিজেনের ভর বেরিয়ে গেছে কত 64। তো বিক্রিয়কের মোট ভর কত হবে 64 প্লাস 32কে যোগ করে দেবে, তো 4 প্লাস 2 হচ্ছে 6, আর 6 আর 3 হচ্ছে কত 9, তার মানে 94, এই 88 এসছে। 6 আর 3 হচ্ছে তোমার কত, এই সরি 64কে এই 24 দিয়ে যোগ করবে, ভুল বললাম 32টা দেখিয়ে দিলাম, তা 88 গ্রাম আসবে। এটা হয়ে গেল বিক্রিয়কের মোট ভর, এটাই হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। তাহলে গ্যাসীয় অক্সাইডটির কত গ্রাম উৎপন্ন হবে, কত হবে 88 গ্রাম। এটাকে আবার স্থির অনুপাত সূত্র দিয়েও বলা যেতে পারে, এখানে যেমন বলেছে, ঠিক আছে? তো এটা তোমরা করবে। আরেকটা অঙ্ক আর দু একটা অঙ্ক করিয়ে দিই, ঠিক আছে? ক্লিয়ার হলো? এবার হচ্ছে দেখো তোমাদের, দেখো আরো দুটো অঙ্ক দিয়েছে, আরো 2-3টা অঙ্ক দিয়েছে। 6 নম্বর অঙ্কটা আমি দেখাচ্ছি, হ্যাঁ 6 নম্বর অঙ্কটা তোমাদের দেখাচ্ছি। 6 নম্বর অঙ্ক, এবার 6-এ দেখো কি বলেছে। 6-এ বলেছে দেখো যে 3.2 গ্রাম সালফার বাষ্পীভূত করলে সালফার বাষ্পের এসটিপিতে 280.2 ml আয়তন অধিকার করে। তার মানে বলে দিতে চাইছে যে এসটিপিতে 280.2 ml এর ভর হচ্ছে কত 3.2 গ্রাম। তাহলে ওই অবস্থায় সালফার বাষ্পের আণবিক সংকেত নির্ণয় করো। এই আগের মতনই আণবিক সংকেত বার করে, এই যে আণবিক সংকেত আমরা বার করেছিলাম না, ঠিক এই যে এই প্রশ্নটা ওইভাবেই দিয়েছে, এখানে একটু ঘুরি অন্যভাবে দিয়েছে, এখানে আবার অন্যভাবে দিয়েছে। তা আমরা কি করব বলো তো, কিছুই করব না, আমরা করব যে 22.4 লিটার অর্থাৎ 22,400 ml ভর কত আসবে, তো যেটা ভর আসবে সেটা আণবিক ভর, এবং সেটাকে পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দেবো এবং আগেরকার মতোই, তাহলে পারমাণবিকতা বা পরমাণু সংখ্যা বেরিয়ে যাবে, যেটা বেরোবে সেটাই কি আমরা সালফারের নিচে সংখ্যাটা বসিয়ে দেবো সংকেতের আকারে, ঠিক আছে? তো তো শর্টকাটে আমি ঝাট করে দিই, ঠিক আছে? করে দেওয়া আছে, ওখানে অনেক ভাষা লিখেছে, অত ভাষা যাব না। তাহলে এসটিপিতে তোমার 280.2 ml এরকম এর ভর বলেছে কত, এর ভর বলে দিয়েছে তোমার 3.2 গ্রাম। আমার কাজ হচ্ছে এসটিপিতে 22,400 ml। দেখো এতগুলো করে দেওয়া অঙ্কই আমি কিন্তু রিভাইজ করে দিচ্ছি, তাও তোমরা অঙ্কগুলো পারছো না, মানে এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে, ঠিক আছে? 22,400 ml, এই দেখো হয়ে গেল। ঐকিক নিয়মে এইটাই তো আমরা করি। এবার ক্যালকুলেটর বসাবে, বসাও, আমি তো দেখেই করব। 255.82 গ্রাম মানে 256, প্রায় 256। তার মানে এটাকে যদি 32 দিয়ে ভাগ করি তাহলে 8ই আসবে। তাহলে পারমাণবিকতা বার করার ফর্মুলা বা পরমাণু সংখ্যা বার করার ফর্মুলা দেখো কি আছে। পারমাণবিকতা
ঠিক আছে? তাহলে পারমাণবিকতা বা পরমাণু সংখ্যা লিখতে পারি। পারমাণবিকতা মানেই অণুর মধ্যে উপস্থিত পরমাণুর সংখ্যা। এর ফর্মুলা হচ্ছে কি? আণবিক ভর। ঠিক আছে? এটাকে পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দেওয়া। ঠিক আছে? এবার পারমাণবিক ভর যদি বার করতে দেয় তাহলে উল্টে যাবে, হ্যাঁ? এইটা নিচে চলে আসবে আর পারমাণবিকতার জায়গায় পারমাণবিক ভর চলে যাবে। তাহলে কি হবে? সালফারের ক্ষেত্রে কি হবে? 255.82 কে 32 দিয়ে ভাগ করবে। এবার তোমার প্রশ্ন করবে না যে সালফারের কেন 32 দিয়ে ভাগ করলাম? কেন সালফার হচ্ছে 32, অর্থাৎ পারমাণবিক ভর হচ্ছে 32, তাহলে প্রায় 8 আসবে। তাহলে সংকেত কি হবে? S8 হবে। এই হচ্ছে সংকেত। এইভাবে করবে, ভাষাটা ভালো করে দেখে নেবে। এই দেখো এখানে আবার ফর্মুলা করে দিয়েছে। আচ্ছা, এবারে নেক্সট দেখো, অক্সিজেন আর নাইট্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্বের অনুপাত কত চেয়েছে। তো প্রমাণ ঘনত্ব মানে কি? 1 লিটার অক্সিজেন গ্যাসের ভর। তাহলে দেখো আমরা প্রমাণ ঘনত্ব এরা কিভাবে করেছে, এটা আমি আর লিখছি না, এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে প্রমাণ ঘনত্ব বলেছে অক্সিজেনের প্রমাণ ঘনত্ব বাই নাইট্রোজেনের প্রমাণ ঘনত্ব, হ্যাঁ? এবার প্রমাণ ঘনত্ব মানে কি? 1 লিটার গ্যাসের ভর। তাহলে 1 লিটার এসটিপিতে অক্সিজেন ভর, আবার এসটিপিতে 1 লিটার নাইট্রোজেনের ভর। তাহলে এবার 1 লিটার অক্সিজেনের ভর তোমরা বার করতে পারো। কিভাবে বার করতে পারো বলো তো? ওই 22.4 লিটারের ভর বাই তার মানে 22.4 লিটার অক্সিজেনের ভর কত? 32 গ্রাম। তাহলে 1 লিটার অক্সিজেনের ভর কত বার করে নিলে। একইভাবে 22.4 লিটার এসটিপিতে নাইট্রোজেনের ভর হচ্ছে 28 গ্রাম। তাহলে 1 লিটারের ভর কি ওটা বার করে দিয়ে দুটোর ভরের অনুপাত করতে পারো। এরা কি করেছে? এটা কিন্তু ওইভাবে করেনি, এটাকে আরো সহজে করে দিয়েছে। এরা কি করেছে? 1 লিটারের জায়গায় 22.4 লিটার, ওপর নিচকে 22.4 লিটার দিয়ে গুণ করে দিয়েছে। তো 22.4 লিটার দিয়ে গুণ করে দেওয়া মানেই তো হচ্ছে তোর আণবিক ভর। দেখ অক্সিজেন আণবিক ভর, নাইট্রোজেন আণবিক ভর। তাহলে অক্সিজেন হচ্ছে 32 আর নাইট্রোজেন 28। তার মানে কি বলতো, এতটা তোর মনে রাখার দরকার নেই। তোদেরকে যদি এরকম প্রমাণ ঘনত্ব দেওয়া থাকে না, তো সবসময় মনে রাখবি যে এই যদি অনুপাত দেয় তোদের পরীক্ষায়, যদি এরকম অনুপাত দিতে যদি দেয়, যে তখন কি করবি, যে যাই দিক না কেন প্রমাণ ঘনত্ব বাই প্রমাণ ঘনত্ব মানে হচ্ছে আণবিক ভর বাই আণবিক ভর, একদম ডাইরেক্ট করবি। কেন এতটা ভেঙে লেখার দরকার নেই। তোমরা লিখবি যে অক্সিজেনের প্রমাণ ঘনত্ব বাই নাইট্রোজেনের প্রমাণ ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে অক্সিজেনের গ্রাম আণবিক ভর বাই নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর দিয়ে ডাইরেক্ট করবি। তাহলে এটাতে তোদের কি হলো? শর্টকাট হলো এবং সুবিধা হয়ে গেল। তাহলে এই মাঝেরটা এই জন্যই করে দিয়েছি যে তোমরা বুঝতে পারো, বাট তোমাদের বুদ্ধি কি জানি না বাবা। এবার দেখো নেক্সট প্রশ্ন দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 25 বলেছে। ঠিক আছে, বাষ্প ঘনত্ব 25। আর বলেছে যে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে। তাহলে 25-এর যা বাষ্প ঘনত্ব, 50-এর বাষ্প ঘনত্ব কি হবে? তো উত্তর হবে কি বলতো, যে 50-এও বাষ্প ঘনত্ব সমান হবে। কেন সমান হবে? এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি কিন্তু এখনো কোনো প্রশ্ন জিজ্ঞেস করিনি। চ্যাপ্টার শেষ হলে কিন্তু আর তো বেশি দিন নেই, তোমাদের কিন্তু সামনাসামনি আমার দেখা হচ্ছে খুব শিগগিরই, তখন আমি কিন্তু একদম ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করব কিন্তু। এখানে দেখো বাষ্প ঘনত্বের উপর চাপ উষ্ণতার প্রভাব, আর আমি কি পড়িয়েছিলাম যে বাষ্প ঘনত্ব চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করে না, কেন কি দুটো ভরের অনুপাত। তাই তো, এটাই তো বলেছিলাম, বাষ্প ঘনত্ব মানে তো দুটো ভরের অনুপাত। এই যে ভরের অনুপাত, দুটি ভর, এই যে এখানে দেখো দুটি ভর। ঠিক আছে, তার উপর দেখো এখানেও দিয়েছে দেখো দুটি ভর। তাহলে বাষ্প ঘনত্ব অ্যাকচুয়ালি কি? দুটি ভরের অনুপাত। এবং উষ্ণতা যখন বৃদ্ধি পাবে তখন তোমার যে গ্যাসের কথা বলে দিয়েছে তার যে হারে বৃদ্ধি পাবে, হাইড্রোজেন গ্যাসের বৃদ্ধিও সেম হবে ভরের। বোঝা গেল তো? পরিবর্তনটা সেম হবে, অর্থাৎ গ্যাসের যদি 2 একক বৃদ্ধি পায় তাহলে হাইড্রোজেন গ্যাসেরও 2 একক বৃদ্ধি পাবে, মানে সমান অনুপাতেই তারা বাড়বে। তো সমান অনুপাতে যদি বৃদ্ধি পায় তাহলে সমান অনুপাতে সমান পরিমাণে বৃদ্ধি পাওয়াটা বলা ঠিক হবে না, সমান অনুপাতে বৃদ্ধি পাওয়াটা বলা ঠিক হবে। এবার সমান অনুপাতে বৃদ্ধি পেলে কি হবে বলো তো? ওই কাটাকাটি করলে একই মান আসবে। তার মানে তোমাকে দেখো খুব স্ট্রিকি প্রশ্ন দিয়েছে, দেখো কারেন্ট চলে গেছে, বাট ভালো যে ইয়ে আছে দেখো। তাহলে এখানে দেখো প্রশ্নের উত্তর খুব সুন্দর দিয়েছে, একবার রিডিং মারছে শুনে নাও। সমচাপ উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসের পদার্থ সমায়তন হাইড্রোজেনের তুলনায় যতগুণ ভারী, এটা সংজ্ঞা, যে সংজ্ঞাটা আমরা পড়ে এসেছি, সে সেই তুলনামূলক সংখ্যাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলে। এতটা লেখার কোনো দরকার নেই, ডাইরেক্ট তোমরা যেটা ওখানে পড়েছি ওটা লিখবে, যে উষ্ণতা বৃদ্ধি করলে হাইড্রোজেন বা অন্য যে কোনো গ্যাসের আয়তন সমান অনুপাতে বৃদ্ধি পায়। এবার যদি সমান অনুপাতে যেহেতু বৃদ্ধি পায় তাহলে বাষ্প ঘনত্বও কি হবে? সমান অনুপাতেই বৃদ্ধি পাবে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হবে না। এবার নেক্সট অঙ্ক, এটা আমি করে দেবো, করছি।
দেখো কি বলেছে, কোনো গ্যাস মিশ্রণে আয়তন হিসেবে 80% নাইট্রোজেন আর 20% অক্সিজেন বর্তমান। ভালো করে দেখো, কোনো গ্যাস মিশ্রণে আয়তন হিসেবে 80% নাইট্রোজেন এবং 20% অক্সিজেন বর্তমান। তাহলে গ্যাস মিশ্রণটির বাষ্প ঘনত্ব নির্ণয় করো। ক্লিয়ার হলো? এবার আমরা কি করব, মানে গ্যাস মিশ্রণটির বাষ্প ঘনত্ব, যেমন আমরা মনে করে দেখো গড় পারমাণবিক ভর বার করেছিলাম, মনে আছে ক্লোরিনের ক্ষেত্রে আইসোটোপ দিয়ে। এখানেও সেম জিনিসই করতে হবে। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে আগে নাইট্রোজেন আর মানে গ্যাস মিশ্রণ, এবার দেখো গ্যাস মিশ্রণ বলতে অ্যাকচুয়ালি নাইট্রোজেন আর অক্সিজেনকে ধরে নেওয়া হয় গ্যাস মিশ্রণ। এখানে যে গ্যাস মিশ্রণ দিয়েছে, এখানে গ্যাস মিশ্রণে বলেছে 80% নাইট্রোজেন আর 20% 20% হচ্ছে অক্সিজেন। ক্লিয়ার হলো? হয়েছে? এবার নাইট্রোজেনের যদি বাষ্প ঘনত্ব বার করো DN2, তাহলে Mn2/2 আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করবে। নাইট্রোজেন কত? 28, 28কে 2 দিয়ে ভাগ করবে, কত আসলো? 14। অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত হবে? অক্সিজেনের আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করবে, অক্সিজেন হচ্ছে 32, 2 দিয়ে ভাগ করলে কত হলো? 16। এবার দেখো এটাকে 100 ধরে নেবো, তাহলে 100-র মধ্যে 80 ভাগ হচ্ছে নাইট্রোজেন আর 20 ভাগ হচ্ছে অক্সিজেন। তাহলে গড় করতে গেলে কি করতে হবে? এই 80-কে 14 দিয়ে গুণ করতে হবে আর 20-কে 16 দিয়ে গুণ করে দুটোকে যোগ করে 100 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা গড় বাষ্প ঘনত্ব পেয়ে যাব। তাহলে গড় বাষ্প ঘনত্ব যদি বার করতে বলে, তাহলে গড় বাষ্প ঘনত্ব হয়ে যাবে, কত হবে? এই 80-কে 14 দিয়ে গুণ করব আর 20-কে 16 দিয়ে গুণ করে দুটো যোগ করব, যোগ করে 100 দিয়ে টোটাল 80 + 20 মানে 100 দিয়ে ভাগ করব, দিয়ে গুণ করে কাটাকাটি করবো, দেখবা 14.4 আসবে। এই ধরনের প্রশ্ন করবে তোমরা, ঠিক আছে তো? হয়েছে? এবার দেখো আরেকটা সহজ প্রশ্ন দিয়েছে, এটা তো একদমই সহজ দিয়েছে। বলছে নাইট্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্বের মান গণনা করো। এবার আমরা কি জানি বলতো? আমরা জানি, এবার প্রশ্ন করেছে দেখো নাইট্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব। এবার আমরা জানি যে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব হচ্ছে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব। তার মানে নাইট্রোজেন গ্যাসের যদি প্রমাণ ঘনত্ব হয়, তাহলে নাইট্রোজেন গ্যাসের, ঠিক আছে, প্রমাণ ঘনত্ব এটা ইকুয়াল টু আমরা কি লিখব? নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব, ঠিক আছে, নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব ইনটু হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব, ঠিক আছে, হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব, এটা আমরা জানি, ঠিক আছে, প্রমাণ ঘনত্ব। এবার নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব কি একটু আগে বেরোলো দেখো 14, তো এই 14-কে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কত? 0.089 দিয়ে গুণ করবে, তো 14-কে 0.089 দিয়ে গুণ করলে আসবে দেখো 1.246। এবার প্রমাণ ঘনত্বের একক আছে তো কি? গ্রাম পার লিটার, লিটার ইনভার্স, উত্তরে লিখে দেবে। বোঝা গেল? তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে, কিন্তু অঙ্কগুলো আবার দেখবে বাড়িতে, হ্যাঁ। এবার চলে আসো বই থেকে একটু বলে দিই। এবার চলে আসো পরিচ্ছেদ 11.1.11। এখানে দেখো 49, 50, 51, 52 আর হচ্ছে 54, এটা বাড়িতে করবে কিন্তু, হ্যাঁ, এটা করে দেখাবে আমাকে। আমি চাই যে তোমরা এগুলো করে দেখাও। তাহলে 49টা করবে, এটা অঙ্ক দিয়েছে। 50 করবে, এটাও অঙ্ক দিয়েছে। আর 51টা করার দরকার নেই, কেন কি এখানে এই প্রশ্নের উত্তর বইয়ে দেওয়াই আছে যে গ্যাসের বাষ্প ঘনত্বের উপর চাপ উষ্ণতার প্রভাব উল্লেখ করো। এর উত্তর দেওয়া আছে কত নম্বর পেজে? পেজ নাম্বার যদি মনে না থাকে তাহলে লিখে রাখবে 31 নম্বর পেজ। 31 নম্বর পেজে এই লাস্টের দিকে দেখো লেখা আছে চাপ উষ্ণতার প্রভাব। তাহলে এই প্রশ্নের উত্তর তুমি কিন্তু পড়ে নেবে 51টা, হ্যাঁ। এবার 52টা কি বলেছে? 52টার অঙ্ক আছে, এটা অঙ্কটা করবে, অর্থাৎ 49 করবে, 50 করবে আর 52 করবে। আয়ুষ কিন্তু একটা অঙ্ক করে দেখায়নি, কিন্তু খালি ফাঁকিবাজি, একদম মাধ্যমিকের মতো অবস্থা। এ ভালো ডাক্তার হতে পারতো হয়তো ভবিষ্যতে, কিন্তু কম্পাউন্ডারও হতে পারবে না। একটা অঙ্ক করে দেখায়নি, কেউই করে দেখায়নি, সব চাপরাশি হবে, ঠিক আছে। টেবিল মুছবে, জল এনে দেবে, এই অবস্থা সবার, ক্লার্ক থেকেও অদম সবার হাল। এবার দেখো 54টা দেখো, তার মানে তোমরা অঙ্ক করবে 49, 50 আর 52। পূজা আছে কিনা জানি না, ওর তো অন্তত করে দেওয়া উচিত ছিল, হ্যাঁ।
তো এখন না পূজাকে দেখলাম, তৃষা বললো পারলাম না, অরিতার কি বলে মেহফুজ দুটো পেরেছে, যাই হোক পেরেছে তো, চেষ্টা তো করেছে। আর বাকিরা হ্যাঁসার হ্যাঁসার করে দেবো, দিয়ে হ্যাঁসার থেকে নোসার, নোসার থেকে নোটাও নাই, ঠিক আছে। তার উপর হয়ে গেল আইস তো ফাঁকি মারি, অসুবিধা নেই। পূজাও করে দিল না, পূজারও করে দেওয়া উচিত ছিল, জানি না কোথায় ঘুরে এখন হাওয়া বাতাসে উড়ে বেড়াচ্ছে, শুধু হাওয়া বাতাসে উঠলেই বড় কিছু হওয়া যায় না। হ্যাঁ, একটু কি বলে তোমাদেরকে একটু মানে একটু রিজার্ভ থাকে পড়াশোনা করতে হবে। এই গাল খেয়ে খেয়ে তোমরা ছোট থেকে বড় হয়ে গেলে গো। হ্যাঁ, কম গাল খেয়েছো তোমরা। ছোটতে যখন তোমরা এবিসিডি শিখে মানে শেখা ক খ গ শিখেছো, সে তখনও মার খেয়েছো মা বাবার কাছ থেকে। তারপরে স্কুলে প্রাইভেটে এত গাল খেয়ে খেয়ে তোমাদের বেহায়া হয়ে গেছে, না গন্ডারের চামড়াটাও বাদ যাবে, বুঝেছো? তোমাদের চামড়া এত মোটা হয়ে গেছে যে কাজগুলো একদম ইয়ে হয় না, ঠিক আছে। উফ, আমার মুখ ব্যথা হয়ে গেলো এতগুলো বলতে বলতে। তাহলে মনে করে দেখবা, চেষ্টা করবা, কিন্তু বলে দিচ্ছি 49, 50, 51টা বই দেওয়া আছে, 52 এটা চেষ্টা করবে কিন্তু। আর 54 এটাও দেখো বইয়ে দেওয়া থাকবে, যে উষ্ণতা চাপের পরিবর্তনে গ্যাসের পরম ঘনত্ব কি প্রভাবিত হয়, ব্যাখ্যা করো। তো প্রমাণ ঘনত্ব কিন্তু প্রভাবিত হবে, হ্যাঁ, বাষ্প ঘনত্ব যদি প্রভাবিত না হয়, প্রমাণ ঘনত্ব কিন্তু প্রভাবিত হবে, ঠিক আছে। এই যে প্রমাণ ঘনত্ব, ঠিক আছে, প্রমাণ ঘনত্ব এখানে তোমার পাবে মনে হয়, এই 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 31 নম্বর পাতাতেই পাবে মনে হয়। প্রমাণ ঘনত্ব মনে রাখবে, প্রমাণ ঘনত্ব মানে ঘনত্ব কি বোঝায়, ভর বা আয়তন, ঠিক আছে। তো প্রমাণ ঘনত্ব নিশ্চয়ই তোমার উষ্ণতার পরিবর্তনে কিন্তু প্রভাবিত হয়, এটা উত্তরটা তোমরা বইয়েই পাবে, আর যদি না পাও আমি তোমাদের দেখিয়ে দেবো কোথায় আছে এটা, ঠিক আছে। এবার চলে আসো, দেখো যোজ্যতা, আর লেখাচ্ছি না, এই যোজ্যতা মজ্জতার জন্য আমাকে আলাদা করে খাতায় লেখার দরকার নেই, ঠিক আছে। দেখো যোজ্যতা, আজকে যোজ্যতা, যোজ্যতা বলতে আমরা কি জানি, যোজ্যতা বলতে আমরা যেটা জানি যে হাইড্রোজেনের সঙ্গে কোনো মৌলের একটা পরমাণু হাইড্রোজেনের সঙ্গে মানে কটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে সেটাই বোঝায়, ঠিক আছে। বা হাইড্রোজেন ঘটিত কোনো যৌগ থেকে কোনো মৌল কটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করছে, হ্যাঁ, মানে কটা হাইড্রোজেন প্রতিস্থাপিত করছে বলতে কি বোঝায়, এই যে ধরে নাও জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হলো, এই হচ্ছে হাইড্রোজেন গঠিত যৌগ। এবার এখানে বিক্রিয়াতে কি হচ্ছে, জিঙ্ক সালফেট হচ্ছে আর হাইড্রোজেন হচ্ছে, H2 হচ্ছে, ঠিক আছে। তাহলে জিঙ্ক সালফেট কি করছে, জিঙ্ক কি করছে, হাইড্রোজেন সালফেট মানে অর্থাৎ হাইড্রোজেন ঘটিত যৌগ মানে হাইড্রোজেন সালফেট থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করছে, অর্থাৎ প্রতিস্থাপিত করে নিজে সালফেটের সঙ্গে যুক্ত হচ্ছে। তো এখানে হাইড্রোজেনের কটা পরমাণুকে প্রতিস্থাপিত করেছে, H2 লিখেছে দুটো, তার মানে জিঙ্কের যোজ্যতা হবে 2, ঠিক আছে। তো এইভাবে সংজ্ঞাটা দিয়েছে, সংজ্ঞাটা রিডিং মারবে, সংজ্ঞা মুখস্থ করবে না, সংজ্ঞা রিডিং মারবে, যে কোনো মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয় বা হাইড্রোজেন গঠিত কোনো যৌগ থেকে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করে, এই যে পরমাণু বলেছে তাই এখানে আমরা H2 হলেও হাইড্রোজেন পরমাণু 2 ধরেছি, হ্যাঁ। তো সেটাকে যোজ্যতা বলে। তো ওইসব এত কিছু বলার দরকার নেই, ডাইরেক্ট এখানে যোজ্যতাগুলো একবার দেখে নেবে, শূন্য যোজির উদাহরণগুলো দেখে নেবে। দেখো সব নিষ্ক্রিয় গ্যাস দিয়েছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এছাড়াও তোমার হবে, এরা সব শূন্য যোজি, হ্যাঁ। তারপরে এক যোজি দেখো হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, দ্বিযোজি বলেছে অক্সিজেন, সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক। লোহা দেখো ফেরাসে লোহা কিন্তু দ্বিযোজি। ত্রিযোজি দেখো নাইট্রোজেন, ফসফরাস, হ্যাঁ, বোরন, অ্যালুমিনিয়াম, ফেরিক, আইক, ক্রোমিয়াম এগুলো দিয়েছে। চতুর্থ যদি কার্বন, সিলিকন, সালফার, সিলিকন, টিন, লেড, ম্যাঙ্গানিজ এগুলো দিয়েছে। পঞ্চযোজি নাইট্রোজেন, ফসফরাস, অ্যাস্টাটিন, অ্যাস্টাটিনই হবে মনে হয়, ঠিক আছে। তো ষড়যোজি দেখো সালফার, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। সপ্তযোজি দেখো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ম্যাঙ্গানিজ। অষ্টযোজি অসমিয়াম এগুলো দিয়েছে। এবার তোমরা বলবে যে ক্লোরিন তো আমরা পড়লাম এক যোজি, আবার এখানে ক্লোরিন সপ্তযোজি কি করে হয়ে গেল, হ্যাঁ, ব্রোমিন সপ্তযোজি কি করে হয়ে গেল, সব উত্তর পাবে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে। মনে রাখবে, ক্লোরিন যখন আয়নীয় যৌগ গঠন করে তখন কিন্তু এক যোজি হবে, কিন্তু ক্লোরিন যখন সমযোজী যৌগ গঠন করবে না, তখন কিন্তু এর যোজ্যতা কিন্তু অনেক বেড়ে যেতে পারে। এবার মূলকের যোজ্যতা, পরমাণু আর মূলকের যোজ্যতার মধ্যে খুব একটা পার্থক্য নেই, ওই মূলকের ক্ষেত্রে ওই একই গল্পই দিয়েছে, রিডিং মারবে, যে কোনো একটা মূলক যে কটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয় সেটাকেই মূলকের যোজ্যতা বলে। এখানে এই ব্যতিক্রমটা আলাদা করে দাগ দেবে, দেখো ভালো করে দেখে নাও, এটা দাগ দেবে যে একমাত্র অ্যামোনিয়াম মূলক ছাড়া বাকি সমস্ত মূলক অধাতব মৌলের মতো আচরণ করে, কিন্তু অ্যামোনিয়াম মূলক একযোজি ধাতুর মতো আচরণ করে, হ্যাঁ, একদম ভালো করে দেখো,
ভালো করে লক্ষ্য করবা, এই পয়েন্টটা মুখস্থ করবা। হ্যাঁ, সংজ্ঞাটা না পড়লেও যে একমাত্র অ্যামোনিয়াম মূলক ছাড়া অপর মূলকগুলি অধাতব মৌলের মতো আচরণ করে, কিন্তু অ্যামোনিয়াম মূলক একযোজী ধাতুর মতো আচরণ করে। এটা আসতে পারে, পড়বে। তাহলে এই যে দিয়েছে এখানে বিভিন্ন যোজ্যতা সম্পন্ন কতগুলি মূলকের উদাহরণ, তো এখানে একযোজী মূলকগুলোর উদাহরণগুলো পড়বে। অধাতু হলেই জানো তো সব মাইনাস হয়ে যায়, আর ধাতব হলে প্লাস হয়ে যায়, এই জন্য অ্যামোনিয়ামকে ধাতব বলেছি। ঠিক আছে, এই দেখো হাইড্রক্সিল, অ্যামোনিয়াম, নাইট্রেট, নাইট্রাইট, ভালো করে দেখো ক্লোরেট, বাইসালফেট, এগুলো মনে রাখা দরকার আছে। হ্যাঁ, বাইসালফাইড, সালফাইড, বাইকার্বনেট, এগুলো যত লিখে লিখে প্র্যাকটিস করবে না ততই তোমাদের কিন্তু সুবিধা হবে মনে রাখতে। এগুলো সব একযোজি, কেন বলতো দেখো একটা একটা করে মাইনাস, দেখো একটা একটা প্লাস, এটা দেখলে বোঝা যাবে একযোজি। আর দ্বিযোজির ক্ষেত্রে দেখো সব টু মাইনাস টু মাইনাস, দেখো এই দেখো সালফেট, সালফাইট, কার্বনেট, ক্রোমেট, ডাইক্রোমেট, Cr2O7 ডাইমাইনাস, ডাইমাইনাস টোটালটা ধরে, হ্যাঁ, থায়োসালফেট, S2O3 ডাইমাইনাস, সব দ্বিযোজি। ত্রিযোজি দেখো বোরেট, ফসফেট, আর্সেনেট, ফেরি, সায়ানাইড, এই জাতীয় উদাহরণটা তোমরা ক্লাস 12-এ গিয়ে পাবে, এই জাতীয় উদাহরণগুলো। হ্যাঁ, আর চতুর্থ যদি হচ্ছে ফেরো সায়ানাইড, এই জাতীয় উদাহরণগুলো ক্লাস 12-এ কম্পাউন্ড চ্যাপ্টারে, কমপ্লেক্স কম্পাউন্ড চ্যাপ্টারে পাবে। হ্যাঁ, ঠিক আছে, জটিল যৌগ, ওখানে একটা চ্যাপ্টার আছে জটিল যৌগ, ওখানে এই জায়গাটা বুঝতে পারবে। এবার এই জায়গাটা খুব ইন্টারেস্টিং দিয়েছে। হ্যাঁ, বলেছে দুটি মৌল দ্বারা গঠিত যৌগে, ভালো করে লক্ষ্য করবে, এটা লিখছি না, এখানে বলে দিয়ে এখানে শেষ করব। আমি চেয়েছিলাম এইগুলো করিয়ে দেওয়ার, এতটা অন্তত কমপ্লিট করে দেওয়ার। ঠিক আছে, আর এখন হবে না, অনেকটাই বকলাম বাবা। এই বকাটা যদি অফলাইনে করায় না তো 1.5 ঘন্টা লেগে যাবে, তখন তো মাঝে মাঝে গল্প টল্প হবে, তো এই জন্যই। কিন্তু এইভাবে টানা পড়ালে কিন্তু অনেক বেটার। যাই হোক, চেষ্টা করব অফলাইনে যেন টানা এগিয়ে যায়। তাহলে দেখো দুটি মৌল দ্বারা গঠিত যৌগে, এখানে দুটি মৌল বলতে দেখো একটা লোহার একটা অক্সিজেন নিচে, ভালো করে লক্ষ্য করো, পেজ নাম্বার বার করো 35, দুটি মৌল আর লোহার অক্সিজেন। হ্যাঁ, তো লোহার অক্সিজেন নিয়েছে। হ্যাঁ? তো দুটি মৌল দ্বারা গঠিত যৌগে মৌল দুটির পরমাণু সংখ্যার অনুপাত, তাহলে লোহার অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাত বার করেছে, লোহার পরমাণু সংখ্যা বাই অক্সিজেনের পরমাণু সংখ্যা। তো এর অনুপাত হচ্ছে এদের যোজ্যতার উল্টো, অর্থাৎ লোহার পরমাণু সংখ্যা বাই অক্সিজেনের পরমাণু সংখ্যা ইকুয়াল টু কি লিখতে পারি, অক্সিজেনের যোজ্যতা বাই লোহার যোজ্যতা। তাহলে অক্সিজেন যোজ্যতা 2 আর লোহার যোজ্যতা 3, তাই সংকেতটা দেখো Fe2O3 লিখেছে। তো এইটা পড়বে। হ্যাঁ, দুটি মৌলের সমন্বয়ে উৎপন্ন যৌগের অণুতে মৌল দুটির পরমাণু সংখ্যার অনুপাত মৌল দুটির যোজ্যতার বিপরীত অনুপাতে হয়, অর্থাৎ যে এখানে যা লিখবে তার ঠিক বিপরীত হয়ে যাবে। ওপরে লোহা, নিচে অক্সিজেন লিখেছে, তাই যোজ্যতার পরমাণু সংখ্যা বার করতে গেলে যোজ্যতাকে চেঞ্জ করে দেবে। তার মানে এটা বলতে চাইছে যে Fe2O3 যৌগের মধ্যে লোহা হচ্ছে 2টো আর অক্সিজেন হচ্ছে 3টে। এটা কিভাবে বার করেছে, যোজ্যতা দুটো উল্টে দিয়েছে বলে। বোঝা গেল? তাহলে এতটাই থাকবে তোমাদের পড়া। ক্লিয়ার হলো? আর যে হোমওয়ার্কটা দিয়েছি সেই হোমওয়ার্কটা তোমরা করবে, আমি তোমাদের সঙ্গে বুধবার তোমাদের দেখা হবে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই অফ করছি, সাইনিং অফ। চলো, ঠিক আছে। বলবে, বই কিনেছিস?